চলুন আজ বাংলা সাহিত্যের অন্যতম সেরা একটি কবিতা নিয়ে কথা বলা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী। এটি এমন একটি কবিতা যা এক কথায় অসাধারণ সুন্দর, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক বিষণ্ণতার সুর। একবার ভাবুন তো, একজন কৃষক তার সারা জীবনের পরিশ্রমের ফলানো সোনার ফসল নৌকায় তুলে দিলেন, কিন্তু সেই নৌকা তাকেই ফেলে রেখে চলে গেল। কেন? এই অদ্ভুত প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কবিতার আসল রহস্য, আর আজ আমরা সেই রহস্যের গভীরে যাব। কবিতার এই কৃষক আসলে আর কেউ নন, স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যখন তিনি 1893 সালে এই কবিতাটা লিখছেন, তখন তিনি বাংলা সাহিত্য আর বিশ্ব সংস্কৃতিতে একটা নতুন ঝড় তুলেছেন। এই প্রেক্ষাপটটা মাথায় রাখা খুব জরুরি, কারণ তাহলেই আমরা বুঝতে পারব কেন তিনি শিল্প আর শিল্পীর ভাগ্য নিয়ে এত গভীরভাবে ভাবছিলেন। দেখুন, কবিতার আসল অর্থটা লুকিয়ে আছে এর প্রতীকগুলোর মধ্যে। এই প্রতীকগুলো যদি একবার ধরতে পারা যায়, তাহলেই পুরো গল্পটা পরিষ্কার হয়ে যাবে। তো চলুন একে একে সেগুলো রহস্যভেদ করা যাক। কবিতার একেবারে কেন্দ্রে যিনি আছেন, তিনি হলেন কৃষক। কিন্তু এখানে কৃষক মানে শুধু যিনি চাষ করেন তিনি নন। এই কৃষক আসলে শিল্পী, স্রষ্টা, যিনি তার মেধা আর শ্রম দিয়ে অসাধারণ কিছু তৈরি করেন। আর এই কবিতার ক্ষেত্রে সেই কৃষক হলেন স্বয়ং কবি। তাহলে কৃষকের সেই সোনাধান জিনিসটা কি? ওটা হলো শিল্পীর সৃষ্টি, তার সারা জীবনের সাধনার ফসল, কবিতা, গান বা অন্য যে কোনো শিল্পকর্ম, যা সময়ের পরেও টিকে থাকে। এগুলোই হলো সেই অমর সোনার ফসল। আর যে নৌকা এই ফসল নিয়ে যায়, ওটা কিন্তু কোনো সাধারণ নৌকা নয়। ওটা হল মহাকাল বা অনন্ত সময়ের প্রতীক, এক অনুভূতিহীন নির্মম শক্তি। তার একটাই কাজ, শ্রেষ্ঠ সৃষ্টিগুলোকে ভবিষ্যতের দিকে বয়ে নিয়ে যাওয়া। স্রষ্টার প্রতি তার কোনো মায়া নেই, কোনো দায় নেই। এবার একটু কবিতার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করা যাক। আকাশ মেঘে ঢাকা, নদী ভরা। একজন কৃষক একা বসে আছেন তার সোনার ধানের বিশাল স্তূপ নিয়ে। সারা জীবনের পরিশ্রম তার সামনে, আর তিনি অপেক্ষা করছেন কেউ এসে এই ফসল তুলে নিয়ে যাবে। আর ঠিক তখনই সেই মহাকালের নৌকা আসে এবং কৃষকের সমস্ত ফসল মানে তার সমস্ত সৃষ্টি সেই নৌকায় তুলে নেওয়া হয়। কবিতার লাইনটা আছে না, আমারই সোনার ধানেই গিয়েছে ভরি। এটা স্পষ্ট করে দেয় যে শিল্পীর সৃষ্টি অমরত্ব লাভ করে, তা মহাকালের স্রোতে ভেসে চলে ভবিষ্যতের দিকে। ঠিক আছে, সৃষ্টি তো অমর হল, কিন্তু স্রষ্টার কি হবে? যে মানুষটা এই সব কিছু সৃষ্টি করল, তার জায়গাটা কোথায়? এখানেই কবিতার মোড় ঘুরে যায়। আর উত্তরটা হল, শিল্পীর সৃষ্টিকে মহাকাল গ্রহণ করলেও রক্তমাংসের শিল্পীর জন্য সেখানে কোনো জায়গা নেই। মহাকালের নৌকাটি শিল্পীর অমর সৃষ্টিতে এতটাই পূর্ণ যে নশ্বর শিল্পীর জন্য সেখানে আর এক বিন্দুও স্থান থাকে না। এখানেই আমরা কবিতার সবচেয়ে গভীর এবং বলা যেতে পারে নির্মম সত্যের মুখোমুখি হই। শিল্প এবং শিল্পীর ভাগ্য এক নয়, তাদের পথ দুটো চিরকালের জন্য আলাদা। এখানে পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে শিল্পকর্ম যা অমর, সময় তাকে ভবিষ্যতে ডেকে নিয়ে যায়, আর অন্যদিকে শিল্পী, যিনি নশ্বর এবং বর্তমানের পৃথিবীতেই থেকে যান। তার সৃষ্টি অমরত্ব পায়, কিন্তু তিনি নিজে কালের গর্ভে হারিয়ে যান। সুতরাং মোট কথাটা কি দাঁড়ালো? এই যে শিল্পীর সৃষ্টি তাকে ছাপিয়ে চলে যায়। শিল্পী চলে যান, কিন্তু তার কাজ থেকে যায়। মহাকালের কাছে সৃষ্টির মূল্য আছে, কিন্তু স্রষ্টার নশ্বর জীবনের কোনো মূল্য নেই। কবিতার শেষে আমরা এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে পাই। সে কৃষক একা শূন্য নদীর তীরে দাঁড়িয়ে দেখছেন তার সারা জীবনের সাধনা তাকে ছেড়ে অনন্তের পথে ভেসে যাচ্ছে। এই যে একাকিত্ব, হয়তো এটাই একজন স্রষ্টার চূড়ান্ত নিয়তি। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, শিল্প বেঁচে থাকে কিন্তু শিল্পী হারিয়ে যায়। এটা কি শিল্পীর চূড়ান্ত বিজয়, নাকি শিল্পীর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি? রবীন্দ্রনাথ এই প্রশ্নটি আমাদের সবার জন্য রেখে গেছেন, যার উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না।